11 এবং 12 এর স্টুডেন্টদের সামনে পরীক্ষা 1 মাস বাকি আছে। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে তাদের প্রিপারেশনের জন্য রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা ফিজিক্সের যে স্কুলের সেটগুলো আছে সেগুলো আমি সলভ করে দিই। তাই তোমাদের কথা ভেবে আমি স্কুলের যে প্রশ্নগুলো আছে এবং একটা করে সংশোধন নমুনার সেট আছে সেগুলো আমি সবগুলো সলভ করে দেবো তোমাদের পরীক্ষার মধ্যে। আজকে প্রথম ক্লাসটা উচ্চ মাধ্যমিকের সংসদের যে নমুনা সেটটা আছে সেই নমুনা সেট থেকে আমি কয়েকটা প্রশ্ন তুলে রেখেছি আমার সুবিধার্থে, তোমাদেরও বোঝার সুবিধার্থে। বুঝতে পেরেছো? আজকে 12টা প্রশ্ন আমি করে রেখেছি, পুরো বোর্ডে 12টা প্রশ্ন আছে। এগুলোকে ধরে ধরে প্রতিটা অপশন, যেগুলোকে অপশন অ্যানালিসিস করার দরকার হবে সেগুলো অপশন করবো, যেগুলো নিউমেরিক্যাল সেগুলো আমি অ্যান্সার বের করবো। চলো তোমরা একটু শুরু করো। চলো, প্রথম প্রশ্ন। একটা ইকুয়েশন দেওয়া আছে v ইকুয়ালস টু at প্লাস b বাই t প্লাস c। এখানে বলেছে a b ও c এর মাত্রা নির্ণয় করতে হবে। আমরা কোনো সমীকরণ ফিজিক্সে দেওয়া থাকলে আমরা সমমাত্রিক নীতির ধারণা আমরা কাজে লাগাবো। সমমাত্রিক নীতি বলেছে একটা সমীকরণের বাম পক্ষের মাত্রা এবং ডান পক্ষের মাত্রা সবসময় সমান হবে, আর যোগ বিয়োগ আমরা সমজাতীয় রাশির মধ্যে করতে পারি। তাহলে দেখো, এই যে টি প্লাস সি, এটা দিয়ে শুরু করো। তাহলে আমি টি আর সি এদের দুজনকে আমি যোগ করতে পারছি। যোগ করতে পারছি মানে এটা নিশ্চয়ই সমজাতীয় রাশি। তাহলে আমরা বলতে পারি ডাইমেনশন অফ সি ইকুয়ালস টু ডাইমেনশন অফ টি সমান। তাহলে সি এর মাত্রা হয়ে গেল কি না ক্যাপিটাল টি। কারণ দেখো বি বাই টি প্লাস সি, এখানে টি আর সি কে যোগ করা যাচ্ছে, বিয়োগ করা থাকলেও আমরা একই রকম ভাবে করতে পারবো। তাহলে সি এর মাত্রা পেয়ে গেলাম। এইবার এ এর মাত্রা, তাহলে ডাইমেনশন অফ এটি সমান ডাইমেনশন অফ ভি। ভিটাকে কি বলেছে? বেগ বলেছে। তাহলে অর ডাইমেনশন অফ এ সমান ডাইমেনশন অফ ভি বাই ডাইমেনশন অফ টি। তাহলে ভি এর মাত্রা বেগ এল টি মাইনাস 1 আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এটা হয়ে গেল এল টি মাইনাস 2। ক্লিয়ার? এবার দেখো এই বি আর ভি এটাকে তুলনা করি। তাহলে ডাইমেনশন অফ বি বাই, তাহলে টি আর সি এদেরকে আমরা যোগ করতে পারছি। তাহলে দুইজনের মাত্রা এক মানে ক্যাপিটাল টি। তাহলে মাত্রাটা বসিয়ে দিলাম, ক্যাপিটাল টি বি বাই ক্যাপিটাল টি সমান ডাইমেনশন অফ ভি। তাহলে আমরা লিখছি ডাইমেনশন অফ বি ইকুয়ালস টু ভি এর মাত্রা ইনটু ক্যাপিটাল ভি এর মাত্রা বসান এল টি মাইনাস 1 তার মানে এল। তার মানে দেখো আমরা সি এর মাত্রা পেয়ে গেলাম টি, এ এর মাত্রা পেয়ে গেলাম এল টি মাইনাস 2 এবং বি এর মাত্রা পেয়ে গেলাম এল। দেখো তোমাদের অপশনে অপশন সি যেটা সেটা স্যাটিসফাই করছি। ওকে, নেক্সট প্রবলেম। বলছে একটা বস্তু, গতিশীল বস্তু, তার ভর নির্ণয় ত্রুটি 2% এবং বেগ নির্ণয় ত্রুটি 3%। তাহলে তার গতিশক্তি নির্ণয় ত্রুটি কি হবে? যদি আমাদেরকে ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা সেই ইকুয়েশনের সাহায্যে ত্রুটি নির্ণয় করি, যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে ইকুয়েশন ব্যবহার করতে হবে। তাহলে গতিশক্তির ফর্মুলাটা আগে লিখে দেবো। গতিশক্তিকে যদি আমরা কে দিয়ে ডিনোট করি, কে সমান হাফ এম স্কয়ার, এটা গতিশক্তি। তাহলে তার ত্রুটি ডেল্টা কে বাই কে, সর্বোচ্চ ত্রুটি বলেছে। তার মানে এদের প্রত্যেকের যে এরর গুলো সেগুলোকে যোগ করতে হবে। সর্বোচ্চ ত্রুটি হাফ, হাফ একটা মাত্রাবিহীন ধ্রুবক রাশি। মাত্রাবিহীন ধ্রুবক রাশি, তুমি এটা পরিমাপ করছো না, এটা সমীকরণে অলরেডি আছে, তাই এর জন্য কোনো ত্রুটি থাকবে না। হাফের জন্য ত্রুটি কত হবে? 0। ভরের জন্য ত্রুটি কত হবে? ডেল্টা এম বাই এম প্লাস এই যে ঘাত, এম এর কোনো ঘাত ছিল না তাই ওর ত্রুটি হয়ে গেল, তার ভগ্নাংশ ত্রুটি ডেল্টা এম বাই এম। ভি এর ঘাত কত? 2, তাহলে পাওয়ারটা সামনে আসে। এটা তোমরা থিওরি পড়ার সময় করেছো, যখন আমরা লগ নিই, লগ নিলে পাওয়ারটা সামনে আসবে। থিওরি তোমরা করেছো, তো প্র্যাকটিস করছি, আমরা মোটামুটি এগুলো বুঝতে পারবো। তাহলে পাওয়ারটা সামনে আসবে 2 ইনটু ডেল্টা ভি বাই ভি। যদি এখানে ভি এর পাওয়ারে যদি হাফ থাকতো তখন হাফ সামনে আসতো। যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সামনে আসবে এবং সবসময় যোগ হবে, কারণ এখানে সর্বোচ্চ ত্রুটি আমরা নির্ণয় করছি, এখানে বিয়োগ হবে না। ঘাতে মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যাবে। আমরা নির্ণয় করতে চাইছি সর্বোচ্চ ত্রুটি। চলো এবার মান বসাও। তাই এর ত্রুটি কত? 2% দেওয়া আছে, আর বেগের ত্রুটি 3%, তাহলে 8%। তাহলে দেখো অপশন বি হলো 8%। অর্থাৎ একটা গতিশীল বস্তু, তার ভর নির্ণয় ত্রুটি 2%,
বেগ নির্ণয় ত্রুটি যদি 3% হয় তাহলে গতিশক্তি নির্ণয় হবে ত্রুটি 8%। এবার সি এর একটা প্রশ্ন করেছে, দেখো সি এর প্রশ্নে দুটো অপশন সঠিক হচ্ছে। বলছে এ ও বি দুটো ভেক্টর, ধরলাম তারা একটা তলে আছে, তাদের মধ্যবর্তী কোণ থিটা। বলেছে এদের দুজনের সঙ্গেই লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। ওকে, লম্ব ভেক্টর কোনটা হয়? যদি দুটো ভেক্টর তারা একটা তলে থাকবে, তাদের যদি আমরা ক্রস গুণফল করি, তাহলে ডান পাকের স্ক্রু নিয়ম অনুযায়ী স্ক্রুয়ের গতির দিক যেদিকে হবে সেই দিকে ক্রস গুণফলের যে ভেক্টরটা সেই দিকে হবে। দেখো আমি ছবি এঁকে রেখেছি এ এবং বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ক্রস বি এটা হবে কোন দিকে? উপরের দিকে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে হচ্ছে এ ক্রস বি এটা উপরের দিকে। তাহলে যে এ ক্রস বি ভেক্টরটা এটা কিন্তু দুজনের সঙ্গে লম্ব, এদের ছবিটা এরকম হবে। এ আর বি যদি একই প্লেনে থাকে তাহলে এ ক্রস বিটা হবে এরকম লাল। এ ক্রস এ আর বি অ্যান্টি ক্লক, তাহলে তার অভিমুখটা কিন্তু লালটার অভিমুখে হবে। অর্থাৎ এই এ ক্রস বি ভেক্টর সেটা এ এর সঙ্গেও লম্ব, সেটা বি এর সঙ্গেও লম্ব। ওকে, তাহলে এইবার এ ক্রস বি বললাম কি না লম্ব ভেক্টর। এবার একক ভেক্টর মানে কি? কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এ ক্রস বি যদি লম্ব ভেক্টর হয় তাহলে লম্ব একক ভেক্টরটা হবে n ক্যাপ ইকুয়ালস টু লম্ব ভেক্টর মানে এ ক্রস বি বাই তার পরম মান মানে মড অফ এ ক্রস বি। তার মানে এ ক্রস বি বাই ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী এটাকে লিখতে পারি এ বি সাইন। তাহলে দেখো অপশন সি কারেক্ট হচ্ছে। তোমাদের উত্তরও দেখবে অপশন সি দেওয়া আছে, কিন্তু অপশন বি যেটা দেওয়া আছে সেটাও কিন্তু একই জিনিসকে নির্দেশ করছে। দেখো আমি যদি বি এরটা দেখি, বি এর অপশনটাকে দেখি যে এখান থেকেই দেখো আমি এটাকে লিখতে পারি, কালো পেন দিয়ে করছি, এটাকে লিখতে পারি যে এ ভেক্টর বাই এ ক্রস বি ভেক্টর বাই বি ভাগ করে দিলাম বাই সাইন। সাইন থিটা যেরকম পড়ে আছে এটাকে লিখলাম, লিখতেই পারি। পরম মান আমরা যেখানে খুশি গুণ ভাগ এগুলো করতে পারি, অসুবিধা। আমি এ এর সঙ্গে এটা বলছি, তাহলে এ ভেক্টর বাই এ মানে কি? এটা এ গ্যাপ ক্রস বি গ্যাপ বাই সাইন থিটা। দেখো এই অপশন ডি সেটাও কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। যদি ওটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই সাইন থিটা থাকতো তাহলে সেটা লম্ব একক ভেক্টর হতো না। প্রশ্নতে কি আছে? প্রশ্নতে দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত প্রদত্ত কোণটি এ ভেক্টর এবং বি ভেক্টরের সঙ্গে লম্ব দিকে অবস্থিত একক ভেক্টরকে ইন্ডিকেট করছে। একক ভেক্টর মানে কি? তার পরম মান 1 হবে। ওকে, তাহলে লম্ব দিক ভেক্টরটা পেয়েছি কোনটা? এ ক্রস বি। তাহলে একক ভেক্টর, তাহলে কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলেই আমরা একক ভেক্টর পাই, সেই অভিমুখ একক ভেক্টর। তাহলে এন ক্যাপটা কি না লম্ব একক ভেক্টর, সেটা কি হবে? এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। তার মানে এ ক্রস বি বাই এ বি সাইন থিটা। চলো তাহলে অপশন সি তোমরা কারেক্ট করবে। কিন্তু দেখো যদি ভালো করে খেয়াল করো অপশন বি যে প্রিন্টিংটা আছে সেই প্রিন্টিং অনুযায়ী অপশন বিও কারেক্ট হচ্ছে। কেন না? যদি তুমি এখান থেকে আমি কালোটা আলাদা করার জন্য রেখেছি, তাহলে এ ভেক্টর বাই এ ক্রস বি ভেক্টর বাই বি, তার মানে এটা কি হবে? এ ক্যাপ ক্রস বি ক্যাপ বাই সাইন থিটা। এটাও কিন্তু লম্ব একক ভেক্টর হচ্ছে। সুতরাং আমাদের প্রিন্টিং অনুযায়ী বি ও সি দুটো অপশনই সঠিক হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার চারের অঙ্কটা বলেছে স্থিরাবস্থা থেকে একটা কণা সে আলফা সমতরণে কিছু সময় ধরে গতিশীল হলো এবং বিটা সমমন্দনে টি সময় পর আবার স্থিরাবস্থায় এলো। এই তথ্য থেকে আমাদের নির্ণয় করতে হবে তার যাত্রাপথে সর্বোচ্চ বেগের মান কত। ওকে, আমি এটাকে ভাষাটাকে আমি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করে রেখেছি। ওয়াই অক্ষে বেগ এবং এক্স অক্ষে সময়। স্থিরাবস্থা থেকে লেখচিত্র কি ইন্ডিকেট করছে? স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, আলফা সমতরণে গেছে, সর্বোচ্চ বেগ অর্জন করেছে। তারপর আমি ধরলাম যে টি জিরো সময় পর সে সর্বোচ্চ বেগ অর্জন করেছে এবং তারপর বিটা সমমন্দনে এলো এবং টি সময় পর সে আবার স্থিরাবস্থায় এলো। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে টি জিরো সময় পর তার সে সর্বোচ্চ বেগ অর্জন করেছে এবং সর্বোচ্চ বেগের মান ভি জিরো। তাহলে একবার ত্বরণের ক্ষেত্রে লিখবো, একবার মন্দনের ক্ষেত্রে ইকুয়েশনটা লিখবো। তাহলে ত্বরণের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু সূত্রটি হয় ইউ প্লাস এটি। তাহলে মান বসাও। তাহলে অন্তিম বেগ ভি জিরো, প্রাথমিক বেগ 0, তার ত্বরণ আলফা আর সময় টি জিরো, और
ভি জিরো ইকুয়ালস টু আলফা টি জিরো। মন্দনের ক্ষেত্রে কি লিখতে পারি? মন্দনের ক্ষেত্রে যেটা প্রথম ক্ষেত্রে অন্তিম বেগ, মন্দনের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সেটা তার প্রাথমিক বেগ হবে এবং অন্তিম বেগ শূন্য হবে। তাহলে মন্দনের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি সূত্র। এখানে মানটা বসাও, তার অন্তিম বেগ শূন্য, প্রাথমিক বেগ ভি জিরো, এটা হচ্ছে বিটা। তাহলে মন্দনের জন্য সময়টা কত হবে? এই সময়টা কত? টি মাইনাস টি জিরো, কারণ টোটাল সময় কত? টি। ত্বরণে গেছে কত? টি জিরো। তাহলে অবশিষ্ট সময় কত? টি মাইনাস টি জিরো। তার মানে সে টি মাইনাস টি জিরো সময় ধরে সে মন্দনে গতিশীল ছিল। তার মানে টি মাইনাস টি জিরো। তাহলে অর ভি জিরো ইকুয়ালস টু বিটা টি মাইনাস টি জিরো। ভি জিরোর মানটা বসিয়ে দাও, আলফা টি জিরো সমান বিটা টি মাইনাস বিটা টি জিরো। বিটাটাকে এদিকে নিয়ে চলে এসে টি জিরো কমন নাও, আলফা প্লাস বিটা সমান বিটা টি। তাহলে এখান থেকে টি জিরোর মানটা বের করে নাও, বিটা টি বাই আলফা প্লাস বিটা। এটা হচ্ছে টি জিরো। এই টি জিরোর মানটাকে আমরা পুট করে দেবো সর্বোচ্চ বেগের রাশি মানে, তাহলে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। ওকে, একটা গতিশীল বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, আলফা সমতরণে কিছু সময় ধরে সে গেছে, সর্বোচ্চ বেগ অর্জন করেছে, কারণ ত্বরণ মানেই তো তার বেগ বাড়বে। যখন সে মন্দন হবে বেগ হ্রাস পাবে, তাহলে হ্রাস পেতে পেতে শূন্য হয়েছে এবং টি সময় পর তার বেগের মান শূন্য হয়েছে। আমি ধরে নিয়েছি যে টি জিরো সময় পর তার বেগ সর্বোচ্চ হয়েছে এবং সর্বোচ্চ বেগের মান ভি জিরো। ব্যাস দুটো পার্টে ভাগ করে নাও। তাহলে প্রথম ক্ষেত্রে ত্বরণ, দ্বিতীয় ক্ষেত্রে মন্দন। ত্বরণের ক্ষেত্রে ইকুয়েশন হয় ভি ইকুয়ালস টি প্লাস এটি, মন্দনের ক্ষেত্রে ইকুয়েশন হয় ভি ইকুয়ালস টি ইউ মাইনাস এটি। ত্বরণ যদি সে টি জিরো সময় ধরে ত্বরণ নিয়ে গতিশীল হয়, তাহলে মন্দন নিয়ে গতিশীল হবে। মোট সময় মাইনাস ত্বরণের সময় মানে টি মাইনাস টি জিরো। ব্যাস এইখান থেকে আমি টি জিরোর মানটা বের করে দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিয়েছি। 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, আমরা ক্লাস 11 এ পড়েছি যে কোনো বস্তুর উপর নেট প্রযুক্ত বলের মান বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সঙ্গে সমান। এই যে সমীকরণটা, এটা কেবলমাত্র বিশেষ অবস্থায় প্রযোজ্য। যদি বস্তুর ভর স্থির থাকে। কিন্তু প্রকৃত সূত্রটা বোধহয় তোমরা ক্লাস 9 এ ছিল তোমাদের, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। অ্যাকচুয়ালি সেটাই প্রকৃত সূত্র। কেন জানেন? যদি কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি যায়, তখন তার আইনস্টাইনের যে সমীকরণ, যে ভর, এটা কিন্তু ভর এবং ওজনের মধ্যে ভর মৌলিক ঠিক, কিন্তু আপেক্ষিক তত্ত্ব যখন ধরা হবে, অর্থাৎ কোনো বস্তুর যে ভর সেটাও কিন্তু পরিবর্তন হতে পারে। যে এম ভি ইকুয়ালস টু স্থির ভর এম জিরো বাই রো ভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ ভর পরিবর্তন হতে পারে বেগ বাড়ার সঙ্গে সঙ্গে। তখন কিন্তু এই যে ইকুয়েশন, এইটা এটা কিন্তু এটা তো সেম ইকুয়েশন, এফ সমান এম এ আবার এফ সমান এম ডিভি বাই ডিটি। ইকুয়েশনটা তাই দেওয়া আছে। হ্যাঁ, এফ সমান এম এ আর একটা আছে এফ এম ইনটু ডিভি বাই ডিটি। তাহলে দুটো কিন্তু স্থির ভরের ক্ষেত্রে প্রযোজ্য। তাই সঠিক উত্তরটা কিন্তু সি এরটা হবে। ওকে, সঠিক উত্তর সি। যদিও তোমাদের বোধহয় অপশনটা সবকটি দেওয়া আছে, সবকটি কখনোই হবে না। এইটা হচ্ছে তার প্রকৃত সূত্র নিউটনের। এটা যে কোনো কন্ডিশনে কিন্তু ভরবেগ টি সমান এম ভি সেটা কিন্তু থাকবে। সুতরাং কেবলমাত্র অপশন সি যেটা, এটা যে কোনো অবস্থায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র স্পেসিফাই, ভর পরিবর্তন হলেও স্পেসিফাই করবে, কিন্তু এই প্রথম দুটো সূত্র কিন্তু হবে না। তাই রাইট অপশন সি হবে। এরপর 6 দাগের প্রশ্ন চলে আসে। 6 দাগের প্রশ্নটা বলেছে যে একটা, বলছে যখন তারের টান 5 নিউটন হয় তখন একটি স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য হয় এক্স। যখন 7 নিউটন করলাম তখন সেটা হচ্ছে ওয়াই, এবং যখন 9 নিউটন তখন তার দৈর্ঘ্য কত হবে। আমি এই অঙ্কটাকে দেখো একটা লেখচিত্রের অঙ্কটাকে নিয়ে চলে এসেছি। আমি যখন 5 নিউটন বল প্রয়োগ করেছে এবং তার দৈর্ঘ্য এক্স, ওটাকে তার প্রাথমিক অবস্থা ধরে নিয়েছি। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যখন আমরা বল প্রয়োগ করি, যখন আমরা যতটা এক্সট্রা বল প্রয়োগ করবো, সেই অতিরিক্ত প্রযুক্ত বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের সঙ্গে সমানুপাতিক। মানে এই ব্যাপারটা হচ্ছে এফ ইকুয়ালস টু কে এক্স। তাহলে ডেল এফ ইকুয়ালস টু কে তো কনস্ট্যান্ট, ডেল্টা এক্স। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুর উপর যতটা অতিরিক্ত বল প্রয়োগ করবো, সেই অতিরিক্ত বল আর তার দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের সঙ্গে সমানুপাতিক হবে। ওকে, তাহলে আমি 5 নিউটন যে বল অবস্থায় ছিল ওটাকে আমি প্রাথমিক অবস্থা ধরে নিয়েছি। যখন আমি 7 নিউটন করলাম, তাহলে আমি ওয়াই অক্ষে ডেল এফ এবং এক্স অক্ষে আমি ডেল্টা এক্স, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিকে আমি এক্স অক্ষে রেখেছি এবং যে বলটা বৃদ্ধি করছি সেই বৃদ্ধিপ্রাপ্ত বলটাকে আমি ওয়াই অক্ষে রেখেছি।
তাহলে দেখো যখন আমি 5 নিউটন বলটাকে 7 নিউটন করলাম, তাহলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমি বলটা বাড়িয়েছি কত, 2 নিউটন। তাহলে 2 নিউটন বাড়ানোর জন্য আমার দৈর্ঘ্য বেড়েছে কত, y মাইনাস এক্স, কারণ প্রাথমিক দৈর্ঘ্য ছিল কত, এক্স, এখন হয়েছে কত, y, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, y মাইনাস এক্স। যখন বলটা 9 নিউটন হয়েছে, বলের মান কত, 9 নিউটন, তাহলে আমি 5 থেকে 9 নিয়ে গেছি, তাহলে আমার বেড়েছে কত, 4 নিউটন বেড়েছে। তাহলে 4 নিউটন বলের জন্য তার দৈর্ঘ্য বৃদ্ধি কত না, জেড মাইনাস এক্স। যেটা কি না, যেটা হচ্ছে তার অন্তিম দৈর্ঘ্য, মানে যেটা আমাকে বের করতে বলেছে। অ্যাকচুয়ালি আমাকে বলেছে যে জেড এর মানটা অ্যাকচুয়ালি কত, মানে যেটা কি না অন্তিম দৈর্ঘ্য, অন্তিম দৈর্ঘ্য মানে 9 নিউটন যখন তুমি বল প্রয়োগ করছো ওই তারটার উপর, ওই অবস্থায় তার দৈর্ঘ্য কত আমি এটাকে জেড ধরে নিয়েছি, তা বলে দিয়েছে বোধহয়, না এটা ধরে নিয়েছি। তাহলে দেখো এই সমীকরণে এটা অ্যাকচুয়ালি কি মূলবিন্দু আমি সলভ করব, y ইকুয়াল টু mx এর y ইকুয়াল টু mx এর মতো স্যাটিসফাই করছি, y ইকুয়াল টু mx। তাহলে m টা কি, k বজ্রবক, একটা কনস্ট্যান্ট মানে নতি tan থিটা। তার মানে এখানে k ইকুয়াল টু tan থিটা, যেহেতু সরলরেখা নতি অপরিবর্তিত থাকবে, তাহলে প্রথমটার জন্য নতির মান হয়ে গেল কত, 2 বাই y মাইনাস x। এবং এই পুরোটা যদি ধরি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে tan থিটা সমান কি হয়, লম্ব বাই লম্বটা কত 4, ভূমিটা কত না, ভূমিটা হচ্ছে z মাইনাস x। এটা বুঝতে পারবেন। আমি 5 নিউটন বল, তখন তার দৈর্ঘ্য যাই হোক না কেন দৈর্ঘ্য বেড়ে x হয়েছে, ওটাকে আমি তার ইনিশিয়াল কন্ডিশন ধরে নিয়েছি। প্রথমে তার অন্য কোনো দৈর্ঘ্য ছিল সেটা আমার জানার দরকার নেই, কারণ স্থিতিস্থাপকতার ক্ষেত্রে f সমান k, তাহলে ডেল্টা ইকুয়ালস টু k ইনটু ডেল্টা x। তুমি যতটা অতিরিক্ত বল বৃদ্ধি করছো তার উপর যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে তারা সবসময় সমানুপাতিক হবে। এটা স্থিতিস্থাপকতার ধর্ম, হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটনা ঘটছে। তাহলে আমি যখন 7 নিউটন বল দিয়েছি তখন আমার অ্যাকচুয়ালি অতিরিক্ত বল দিয়েছি কত, ছিল 5 হয়েছে, দিয়েছি 7, তাহলে এক্সট্রা কত 2, তাহলে 2 এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, y মাইনাস x। যখন 9 দিয়েছি তখন আমি অতিরিক্ত বল দিয়েছি কত, 4, তখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, z মাইনাস x। যেটা কি না যখন 9 নিউটন বল দেওয়া হচ্ছে ওই অবস্থায় তার দৈর্ঘ্যটা কত, তাহলে কি ইকুয়াল টু tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান 2 আর ভূমির মান হচ্ছে y মাইনাস x। আর পুরোটা ক্ষেত্রে যখন হচ্ছে এটা হচ্ছে পুরোটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে তখন 4/2। তাহলে চলো কাটাকুটি করে দাও, তাহলে 1 বাই y minus x equals to 2 by z minus x, or তাহলে z minus x equals to 2y minus 2x, or z equals to 2y minus x। অপশন বি এটাই সঠিক উত্তর। অর্থাৎ এই প্রদত্ত শর্তে যদি আমি তারটার উপর নন নিউটন বল প্রয়োগ করি তাহলে তার অন্তিম দৈর্ঘ্য হবে 2y minus x। ওকে, এটা অপশন বি। এবার চলে আসো সাতেরটা। সাতের প্রশ্নটা সম্ভবত বলছে একজন লোক একটি দেয়ালকে ঠেলছি, মানে দেয়ালের উপর ঠেলছি, বল প্রয়োগ করে দেয়ালের উপর ঠেলছি। ওকে, আমি দেয়ালের উপর ঠেলছি, বল প্রয়োগ করে অথচ দেয়ালের কোনো স্মরণ ঘটাতে পারলাম না। বুঝতে পেরেছো, ঘটাতে আমি পারলাম না। স্বাভাবিকভাবে স্মরণ ঘটালে হয়তো বুঝতে পারলে ভেঙে যেতে পারে, কিন্তু আমি বল প্রয়োগ করে দেয়ালটাকে সরাতে পারলাম না। সিনেমা নেই, বাস্তবে কিন্তু দেয়ালকে আমি সরাতে পারছি না। বলছে তাহলে এক্ষেত্রে কার্য, প্রযুক্ত বল কতটা কার্য করছে, প্রযুক্ত বল কতটা কার্য করছে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। অ্যাকচুয়ালি কার্যের যে ডেফিনেশন, আমি ধরো একটা মসৃণ তলের উপর একটা ব্লক রেখেছি, আমি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আমি বল প্রয়োগ করেছি, এবং এই বলের ফলে, প্রযুক্ত বলের ফলে ব্লকটার সরণ অনুভূমিক দিকে ডি হয়েছে। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তখন কৃতকার্য হচ্ছে এফ ডি কস থিটা। ওকে, দেখো এখানে তো আমার কোনো ডি হয়নি, এখানে ডি ইকুয়াল টু কত, সরণ ঘটে ডি 0, তাহলে ডব্লিউ ইকুয়াল টু 0 হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, সুতরাং অপশন সি ঠিক হয়ে গেল। কিন্তু বাকি অপশনগুলোকে একটু অ্যানালিসিস করতে চাই। দেখো বলছে ধনাত্মক কার্য, কার্য তো হয়নি, অপশন পেয়ে গেছি, কিন্তু আমি বলতে চাইছি যে কখন ধনাত্মক কার্য হয়, যখন থিটার মানটা 0 ডিগ্রির থেকে বেশি বা সমান হবে আর 90 ডিগ্রির থেকে কম হবে, তখন বল দ্বারা কৃতকার্য হবে ধনাত্মক। 0 ডিগ্রি থেকে বেশি বা সমান আর 90 ডিগ্রি থেকে কম, তখন বল দ্বারা কৃতকার্য কি হয়, ধনাত্মক কৃতকার্য। যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তখন ঋণাত্মক কৃতকার্য, যদি 90 ডিগ্রির সমান হয় তখন তাকে আমরা কার্যহীন বল বলেছিলাম। আর কৃতকার্য সর্বোচ্চ হবে, ওয়ার্ক ডান ম্যাক্সিমাম হবে কখন, যখন cos থিটার মান হবে সর্বোচ্চ। অর্থাৎ ডব্লিউ ম্যাক্স এর ক্ষেত্রে
থিটার মান কত হবে? 0 ডিগ্রি হবে। বল ও সরণ যদি একই অভিমুখে কাজ করে ওই অবস্থায় বল দ্বারা কৃত কার্য কি হয়? সর্বোচ্চ হবে, কারণ cos থিটার মান সর্বোচ্চ 0 ডিগ্রি ছিল। বুঝতে পেরেছো? সুতরাং সর্বোচ্চ কার্য হওয়ার তো কোনো প্রশ্নই হচ্ছে না, সরণই হচ্ছে না, কার্যই হচ্ছে না। তবু আমি বলে রাখলাম যে এই অপশনগুলো কখন ধনাত্মক কৃতকার্য হবে, কখন ঋণাত্মক কৃতকার্য, কখন কার্যহীন বল হবে, আর কখন কৃতকার্য সর্বোচ্চ হবে। ওকে, ঠিক আছে, চলো next। নিউ ঘর্ষণ গুণাঙ্ক যুক্ত একটা তলের ওপর একটা ব্লক রাখা আছে, ব্লকের ভর m, বাইরে থেকে বল প্রয়োগ করছি। এই প্রশ্নটা কিন্তু একটা ডাউট আছে। প্রশ্নটা একবার পড়ি তোমাদের। বলছে এই যে শেষ লাইনে দেখো, তবে শুরু থেকে টি সময় পরে অবধি বাহ্যিক উৎস দ্বারা কত ক্ষমতা কাজ করছে। ক্ষমতা মানে যদি অবধি পর্যন্ত বলে তখন মনে হচ্ছে না কোথাও গড় ক্ষমতা কতটা প্রয়োগ করছে সেটা বলতে চাইছে, মানে মোট কৃতকার্য বাই সময়। কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা দিয়েছে যে টি সময়ে ক্ষমতা মানে তাৎক্ষণিক ক্ষমতা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ওকে, দেখো তাহলে যখন আমি তার ত্বরণ কত না এ ত্বরণে যাচ্ছে কোন উপযুক্ত বলের অভিমুখে ত্বরণ, তাহলে ইকুয়েশন অফ মোশনটা আগে লিখি, স্টেপ বাই স্টেপ বলছিলাম। তাহলে ইকুয়েশন অফ মোশন এফ এক্সটার্নাল মাইনাস এফ কে ইকুয়ালস টু এম, তাহলে অর এফ এক্সটার্নাল ইকুয়ালস টু এফ কাইনেটিক প্লাস এম। এফ কাইনেটিক মানে কি না মিউ ইনটু এম প্লাস এম। এম সমান কি না এম জি, তার মানে মিউ এম জি, এখান থেকে আমরা বলতে পারি এন আর এম জি পরস্পর সমান, কারণ উল্লম্ব দিকে তার তো কোনো বল কাজ করছে না, এই দুটো বল পরস্পর সমান এবং নিশ্চয়ই বিপরীতমুখী হবে। তাহলে এন এর জায়গায় এম জি বসালাম প্লাস এম, তার মানে এম ইন্টু এ প্লাস এম। পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার পি সমান এফ ডট ভি। এফ ডট ভি পাওয়ার স্কেলার রাশি, তাই দুটো ভেক্টর রাশি ডট গুণফল হচ্ছে, মানে এফ ভি কস থিটা। এটা হচ্ছে ক্ষমতার রাশি। দেখো এখানে বলটা স্থির, সবসময় এই এই মানের বলটা কিন্তু কাজ করছে, কিন্তু বেগ পরিবর্তিত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। ওখানে বলেছে যে টি সময় অবধি ক্ষমতা, যদি সেটা হয় তখন সেটা কিন্তু গড় ক্ষমতাকে বোঝাচ্ছে। যদি বলতো যে টি সময় পরে ক্ষমতা বা টি সময়ে ক্ষমতা, তাহলে তাৎক্ষণিকটাকে, তাহলে অপশন যেটা আছে ওটা ধরেই করছি, কারণ এখানে হাফ বলে কোনো অপশন নেই, তাই এখানে এটা তাৎক্ষণিক ক্ষমতাকেই নির্দেশ করছে। গড় করলে কিন্তু আমার হাফ হয়ে যেত, দেখাচ্ছি। তাহলে বেগ কত হবে? কারণ আমার ক্ষমতা বের করতে গেলে বেগ দরকার। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, প্রাথমিক বেগ শূন্য ছিল, তার মানে ভি সমান এটি। তাহলে মানটা বসিয়ে দাও এখানে, তাহলে মানটা বসালে হয়ে যাচ্ছে এফ এর মান কোনটা, এটা এম মিউ জি, ভি এর মান এটি, আর এদের মধ্যবর্তী কোণ যেদিকে ত্বরণ ওদিকে বেগ ওদিকে বল, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, মানে cos 0 ডিগ্রি মানে কত 1। দেখো অপশন ডি একটা হচ্ছে, এটা 1 হয়ে গেল, তার মানে এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু যদি বলতো যে গড় ক্ষমতা, তাহলে ওই টি সময়ে তার সরণ কত হবে? এস ইকুয়ালস টু হাফ এটি স্কয়ার, ইউটা তো 0। তাহলে এখন 0 থেকে টি সময়ে তাহলে বল দ্বারা কৃতকার্য কত? বল দ্বারা কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু বল ইনটু সরণ এফ এস কস থিটা। এখানে সবকিছু একই অভিমুখে হচ্ছে, তাই মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 এর মান 1। তার মানে যদি আমি এফ এস কস থিটার মান বসাই, এফ এর মান কত ছিল? এম এ প্লাস মিউ জি, আর এস এর জায়গায় হবে হাফ এটি স্কয়ার। তাহলে গড় ক্ষমতা পি বার, এভারেজ পাওয়ার টি সময় অবধি বলেছে, মানে যদি গড় হতো পি বার ইকুয়ালস টু মোট কৃতকার্য বাই মোট সময়, তাই না? তাহলে টি দিয়ে ভাগ করলে এখানে হাফ এসে যাবে, মানে হাফ এম এ প্লাস মিউ জি ইন্টু এটি। বুঝতে পেরেছি? যেহেতু হাফের কোনো অপশন নেই, তাই আমি তাৎক্ষণিক ক্ষমতাটাকেই নিয়েছি। ব্যাপারটা একটু ভালো করে বুঝবে, গড় হলে হাফ একটা আসবে, ইনস্ট্যান্টেনিয়াস হলে ওখানে হাফ আসবে না, তখন রাইট অপশন দিয়ে হবে। ওকে, নেক্সট প্রবলেম। এটা ভরকেন্দ্রের একটা ছোট্ট কনসেপ্ট দিয়েছে, ভরকেন্দ্রের কোনো একটা কঠিন প্রশ্ন না। বলেছে একটা বর্গাকার পাত, সুষম বর্গাকার পাত, তার ভরকেন্দ্র কোথায় হয়? তার কেন্দ্রে হবে। বলেছে বর্গাকার পাতের, আমি ছবি এঁকে রেখেছি,
বর্গাকার পাতের একটা কর্ণ তার দুই বিপরীত বিন্দু দেওয়া আছে। আর আমরা জানি কর্ণের যে মধ্যবিন্দু, দুটো কর্ণ যখন যে বিন্দুতে ছেদ করে সেটাই তার বর্গাকার পাতের সেন্টার। যেহেতু বর্গাকার পাতটা সুষম, তার কর্ণের সাপেক্ষে দুটো কর্ণের সাপেক্ষে সুষম মানে প্রতিসম, তাই তার সেন্টার অংশটা তার সেন্টারেই থাকবে। তাহলে একটা রেখাংশের দৈর্ঘ্য পেয়ে গেছে, তার মধ্যবিন্দুর বের করার ফর্মুলা বসালেই হয়ে যাবে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক xcm মানে x অক্ষের মধ্যবিন্দু যেহেতু এটা দ্বিমাত্রিক, তাহলে দুটো কোঅর্ডিনেট থাকবে, একটা x একটা y। তাহলে x অক্ষের ভ্যালুটা হবে xcm x1 প্লাস x2 বাই 2। x1 এর ভ্যালু কত? -2 প্লাস 2 বাই 2 মানে 0। আর ycm একটা রেখাংশের মধ্যবিন্দু বের করার ফর্মুলা y1 প্লাস y2 বাই 2। এটা খুব সহজ দিয়েছে, হয়তো পরে আরো ভালো ভালো অপশন আসবে, আমরা সেগুলো করবো। প্লাস 2 বাই 2 মানে 1। তার মানে অপশন ডি ইজ কারেক্ট। এক্স অক্ষের স্থানাঙ্ক ভরকেন্দ্রে 0 এবং y অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 1। এবার চলে আসছে নেক্সট 10 এর কোশ্চেন। বলছে যে একটা বস্তু কণা সে 10 একটি কণা একটি বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান দ্রুতি নিয়ে আবর্তন করছে। বৃত্তাকার পথে, বৃত্তাকার পথ মানে তার ব্যাসার্ধটা কিন্তু অপরিবর্তিত আছে। যদি ব্যাসার্ধ অপরিবর্তিত হতো, যদি পরিবর্তিত হতো, তখন আমি তাকে আমরা স্পাইরাল পাথ বলতে পারতাম। তাহলে যেহেতু ব্যাসার্ধ একই আছে, তাই পরিবর্তন হওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না। ব্যাসার্ধে বৃত্তাকার পথ বলছে মানে তার ব্যাসার্ধটা অপরিবর্তিত আছে, মানে অপশন ডি যেটা আছে তা হবে না কোনোভাবে। যাই হোক, তাহলে এখন তার দ্রুতি হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এবার আমাকে অপশনগুলো লিখে রাখছি। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটা হচ্ছে কি, একটা কৌণিক ভরবেগের ফর্মুলা অ্যাকচুয়ালি L ইকুয়ালস টু I ওমেগা হয়, আর বিন্দু ভরের জন্য এম ভি আর হয়। যদি দৃঢ় বস্তু হতো তখন I ওমেগা হতো, একটা পয়েন্ট মাসের জন্য তার মোমেন্ট অফ ইনার্সিয়া হয় mr স্কয়ার, এটা বসালে এম ভি আর সেটা হয়, মানে রৈখিক ভরবেগ কিন্তু দূরত্ব। এবং তার যে দিক L ভেক্টর ইকুয়ালস টু R ভেক্টর ক্রস P ভেক্টর। আর ক্রস P, আরটা কোনটা, মানে তার অবস্থান ভেক্টর, এটা হচ্ছে R ভেক্টর। P মানে স্পর্শক বরাবর, এটা হচ্ছে ভরবেগ। তাহলে এটা ব্যাসার্ধ, এটা ভরবেগ। তাহলে R ক্রস P যদি ক্রস করি, তাহলে এটা নীল ভেক্টর দিকে যাচ্ছে, এটা ধরো পজিশন ভেক্টর, এটা হচ্ছে তার ভরবেগ। তাহলে আর ক্রস P মানে উপরের দিকে। আমরা জানি যে কৌণিক ভরবেগ হচ্ছে অক্ষীয় ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর। যখন আমি ধরে নিচ্ছি এই বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করছি, যতক্ষণ পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করবে ততক্ষণ পর্যন্ত তার কৌণিক ভরবেগ ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকেই কাজ করবে, এবং তার মান এম ভি আর। তার মানটা এম, যদি যেহেতু এখানে একটা বস্তু কণা এম স্থির, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর সেটাও স্থির আছে, কিন্তু যেহেতু দ্রুতি হ্রাস পাচ্ছে তাই কৌণিক ভরবেগের মান কিন্তু হ্রাস পাবে, তাই কৌণিক ভরবেগ ধ্রুবকটা কিন্তু বলতে পারবো, তাই অপশন এ এটা ভুল হবে। অপশন বি, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, দিক ধ্রুবক থাকবে। তার যে ডাইরেকশনটা, যেহেতু ঘূর্ণনের দিক অপরিবর্তিত, ঘূর্ণনের দিক চেঞ্জ হচ্ছে, তার মান কমছে, তার জন্য কৌণিক ভরবেগের মান কমবে, কিন্তু দিক ততক্ষণ পর্যন্ত একই থাকবে যতক্ষণ না ওর বেগ শূন্য হচ্ছে, তারপরে তো দিক পরিবর্তন করবে। আর ওই অবস্থায় সে দিক পরিবর্তন, ঘূর্ণনের দিক পরিবর্তন করবে কিভাবে? সুতরাং অপশন বি যেটা ওটাই কারেক্ট হবে। এবার ত্বরণের ব্যাপারটা বসার আছে, যে ত্বরণ সবসময় কেন্দ্রের দিকে কাজ করবে কিনা। দেখো, যখন বস্তু বৃত্তাকার পথে আবর্তন করে, যখন বস্তু বৃত্তাকার পথে, আমি যে ছবিটা 3D ভাবে আছে ওটাকে আমি 2D তে কনভার্ট করছি, প্লেনে নিয়ে আসছি। দেখো, বস্তুটা বৃত্তাকার পথে আবর্তন করছে, দ্রুতি হ্রাস পাচ্ছে, মানে একটা সামনের দিকে একটা মন্দন কাজ করছে। তার আমি বলতে পারি উল্টো দিকে একটা ত্বরণ কাজ করছে, মানে এই দিকে ত্বরণ কাজ করছে। যেহেতু বেগ হ্রাস পাচ্ছে, এদিকে একটা ত্বরণ কাজ করছে, এটাকে আমরা বলছি স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এটি বড় করে লিখছি, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কাজ করছে এইদিকে, কারণ এদিকে বেগ হ্রাস পাচ্ছে, মাইনাস ডিভি ডিটি কাজ করছে ওইদিকে। তাহলে বিপরীত দিকে ত্বরণ কাজ করছে স্পর্শকীয় ত্বরণ। এই মুহূর্তে যেহেতু তার বেগের মান ভি, তাই বৃত্তাকার পথে ঘুরছে, মানে এদিকে কাজ করছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসি।
তাই এই যে দুটো ত্বরণ একসঙ্গে বস্তুটার উপর কাজ করবে। ওই মুহূর্তে যেহেতু বেগ আছে তাই একটা কেন্দ্রাভিমুখ ত্বরণ কাজ করবে, যেহেতু বেগটা বা দ্রুতিটা হ্রাস পাচ্ছে তাই একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কাজ করবে। তাহলে নেট অ্যাক্সেলারেশন হচ্ছে এদের দুজনের রেজাল্টেন্ট এ। তার মানে এ ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর প্লাস এটি ভেক্টর, এবং এসি আর এটি পরস্পরের উপর লম্ব, একটা কাজ করছে স্পর্শক বরাবর আর একটা কাজ করছে বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখী। তাহলে নেট অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে এ সমান √, এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, এবং তার ডাইরেকশনটা দেখছো কোনোভাবেই বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখী হওয়া সম্ভব নয়, সুতরাং অপশন সি হবে না। আর স্পাইরাল তো বুঝতেই পারছো, এটা খুব আমাদের খুব রেয়ার কন্ডিশনে আছে স্পাইরাল। যেমন ধরো সুষম চৌম্বক ক্ষেত্রে ক্লাস 12 আছে, সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা আহিত কণা থিটা কোণে প্রবেশ করে, অর্থাৎ তার মধ্যবর্তী কোণ যেটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বেগের যে মধ্যবর্তী কোণ, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বেগের মধ্যবর্তী কোণ থিটা, এটা 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই দুটো কন্ডিশন ছাড়া যদি যে কোনো মান হয় তখন ওই স্পাইরাল পথটা হয় সংখ্যেল পথ, কুণ্ডলীকৃত পথ। যেহেতু এখানে ব্যাসার্ধটা অপরিবর্তিত আছে এবং ওটা ওই তলের মধ্যেই ঘূর্ণন করছে, তাই অপশন ডি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো দিস ইজ ইউর এক্সপ্লেনেশন, অপশন ডি ইজ কারেক্ট। যে এই অবস্থায় কেবলমাত্র আর যে কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টামের দিকটা অপরিবর্তিত থাকবে, তার মানটা কিন্তু ধ্রুবক থাকবে না। ওকে, চলো 11 প্রশ্ন বলছে, 11 প্রশ্ন বলছে একজন লোক একটি উচ্চতা থেকে বালি স্তূপের উপর সে লাফ দিল, একটা সিমেন্টের উপর, একবার বালি স্তূপের উপর। বলো কি হবে? সে বলেছে যে সিমেন্টের উপর সে বেশি আঘাত পাবে, স্বাভাবিকভাবে, একটা স্বাভাবিক বুদ্ধি, সিমেন্ট শক্ত জিনিস, বেশি কষ্ট হবে, আঘাত বেশি হবে, আর বালির স্তূপে কম লাগবে। এবার যুক্তি কিন্তু দিচ্ছে যে বালির স্তূপ দ্বারা প্রদত্ত ঘাত সিমেন্টের মেঝে দ্বারা প্রদত্ত ঘাত বালির স্তূপ দ্বারা প্রদত্ত ঘাত থেকে বেশি। ঘাত বেশি বলে তাই সিমেন্টের মেঝেতে ঝাঁপ দিলে বেশি পায় লাগে না, না, একটু ব্যাপারটা কিছু না। ঘাত কাকে বলে বন্ধু? ঘাত বলে ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম। দেখো, এই উচ্চতা থেকে একটা লোক যখন এটা মেঝে, সিমেন্ট হোক বা বালি হোক, তার আঘাতের আগে তার ডাউনওয়ার্ড ভেলোসিটি, নিম্নমুখী বেগের মান কত হবে? 2gh। আর ওই মুহূর্তে মোমেন্টামটা কত হবে? mv। তার মানে m ইনটু √2gh। যখন সে স্থিরাবস্থায় আসবে, উভয়ের জন্যই তার যে মোমেন্ট, তার যে বলের ঘাত কত না ডেল পি, মানে ভরবেগের পরিবর্তন, সেটা কত? ওটাই হবে একটা জিরো মাইনাস ওটা, তার ম্যাগনিটিউডটা দুজনের জন্যই সেম, দুজনের জন্যই কিন্তু বলের ঘাত সেম হচ্ছে। তাই বলের ঘাত সিমেন্টের মেঝে বেশি দিচ্ছে বলে বেশি লাগছে, ব্যাপারটা এটা লাগছে কেন না প্রতিক্রিয়া বলটা কার উপর নির্ভর করছে। তাহলে যখন মেঝেতে পড়ছে, তাহলে যে রিঅ্যাকশন ফোর্সটা দিচ্ছে এফ সমান কত না ডেল পি বাই ডেল টি। তার মানে ডেল পিটা দুটোর জন্যই এক, কিন্তু ডেল টি দুটোর জন্য এক হবে না। যেহেতু সিমেন্টের মেঝে শক্ত, তাই ঝাঁপ দিলে আমরা দ্রুত স্থিরাবস্থায় আসবো। অর্থাৎ সিমেন্টের মেঝের ক্ষেত্রে মানে ডেল্টা টি কংক্রিট লেস দেন ডেল্টা টি স্যান্ড, বালি। বালিটা যেহেতু নমনীয় পদার্থ, তাই আমরা তার ভেতরে বেশ কিছুটা চলে যাবো, ফলে আমার স্থিরাবস্থায় আসতে সময় বেশি লাগবে। আর এই ডেল্টির সঙ্গে রিঅ্যাকশন ফোর্সটা কি হচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, তার মানে এফ প্রপোর্শনাল টু 1/ডেল্টি। তাহলে যার ডেল্টি বেশি সেখানে কম লাগবে। বালির স্তূপে ডেল্টি বেশি, স্থিরাবস্থায় আসতে সময় বেশি লাগবে, তাই বালির স্তূপে ঝাঁপ দিলে কম লাগে। তাই লাগার যে কারণটা সেটা কিন্তু ঘাতের উপর নির্ভর করছে না, নির্ভর করছে সময়টা, কত দ্রুত সে স্থিরাবস্থায় আসছে। সুতরাং এর সঠিক অপশনটা তোমাদের উত্তরে কোথায় এ দেওয়া আছে, কিন্তু এটা উত্তরটা হবে কি না এ সঠিক, যে সিমেন্টের মেঝের উপর পড়লে আমরা বেশি আঘাত পাবো, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু যুক্তিটা কিন্তু সঠিক নয়। বলের ঘাত দুটোর জন্যই সমান, প্রতিক্রিয়া বল রিঅ্যাকশন ফোর্স যেটা, সেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, বলের ঘাতের পরিবর্তনের হার। বুঝতে পেরেছি? বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন, দুটোর জন্যই সেম ভরবেগের পরিবর্তন, কারণ আঘাত করার আগে দুজনেরই ভরবেগ সেম ছিল এবং স্থিরাবস্থায় এলে দুজনেরই ভরবেগ শূন্য হবে। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম দুটোর জন্যই সেম। তাহলে আমাকে দেখতে হবে যে স্থিরাবস্থায় আসতে কোনটায় বেশি সময় লাগছে। বালিতে সময় বেশি লাগবে, নমনীয় পদার্থ, সে ঝাঁপ দেওয়ার পর সে কিছুটা ডিসপ্লেসমেন্ট হবে, তার কিছুটা পা কিছুটা ভেতর দিকে ঢুকে যাবে, সময়টা ডিসপ্লেসমেন্টটা বেশি হওয়ার জন্য তার প্রতিক্রিয়া বলটা কম হবে। সেই কারণের জন্য সময়টা কম, তাই মেঝেতে বেশি লাগছে।
বলের ঘাত জন্য কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, যে বলছে সিমেন্টের নিচে দ্বারা প্রদত্ত ঘাত বালির স্তূপ দ্বারা প্রদত্ত ঘাতের থেকে বেশি না, বলের ঘাত দুটোর জন্যই সমান। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এবার আমরা আজকে লাস্ট প্রশ্নতে আমরা আসবো, যে একটা স্প্রিং, একটা স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা বল প্রয়োগ করি, ওই একটা অঙ্ক আমরা করেছিলাম আগে, একটা অঙ্ক এখনো মুছি নিয়ে যে প্রযুক্ত বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের সঙ্গে সমানুপাতিক। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা এটা কার সঙ্গে ম্যাচ করছে? y ইকুয়ালস টু mx, এইটা ম্যাচ করছে y ইকুয়ালস টু mx এর সঙ্গে। তার মানে যদি বল এবং সরণের আমরা রেখাচিত্র বলতো, এদিকে x এদিকে f এক্সটার্নাল, তখন মূল বিন্দুকে আমি সরলরেখা হবে। আর স্প্রিং এর সঞ্চিত শক্তি রাশিমালা হাফ কে এক্স স্কোয়ার, এটা কার সঙ্গে ম্যাচ করছে? y ইকুয়ালস টু a x স্কোয়ার এর সঙ্গে ম্যাচ করছে। এটা কি না, y অক্ষের সাপেক্ষে প্রতিসম অতিবৃত্ত। ইউ এক্স, এটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে প্রতিসম অতিবৃত্ত। তাই এখানে দাবি যেটা আছে, একটি স্প্রিং এর স্থিতিশক্তি ও স্প্রিং এর সংকোচন প্রসারণের লেখচিত্র সরলরৈখিক এটা হতে পারে না, এটা হবে অধিবৃত্তাকার হবে। বুঝতে পেরেছ? তার মানে এ ভুল আর আর ঠিক, মানে দাবিটা ভুল আছে, যুক্তিটা সঠিক, হচ্ছে স্প্রিং এর স্থিতিশক্তি তার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ অধিবৃত্তাকার লেখচিত্র হবে। ওকে, আশা করছি 12টা প্রশ্ন ক্লিয়ার হয়েছে। খুব দ্রুত আমি তোমাদের পরের ভিডিও আমি তোমাদের দেবো, ঠিক আছে? কোনো কোথাও কোনো ডাউট থাকলে আমাকে ইনফর্ম করবে, আমি সেগুলো একটু ওকে, চলো।